জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি নীলোফার চৌধুরী মনি এবং শাহাদাব আকবর চৌধুরী আছেন আমাদের সঙ্গে, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। শাহাদাব আকবর চৌধুরী, ইসলামী ব্যাংকের লকার থেকে গ্রাহকের 150 ভরি সোনা লোপাট, খবরটা চোখে পড়েছে কিনা আপনার? চট্টগ্রাম নগরে ইসলামী ব্যাংক চকবাজার শাখা থেকে 149 ভরি সোনা লোপাটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে 29শে মে। মালিকের অভিযোগ, এসব সোনা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন। মালিকের নাম রোকেয়া বাড়ি, নগরের চট্টেশ্বরী রোডের বিটিআই বেভারলি হিলসের বাসিন্দা তিনি। নগরের চকবাজার এলাকার ইসলামী ব্যাংকে গত 29শে মে লকার খুলে তিনি দেখতে পান সেখানে সংরক্ষিত স্বর্ণ অলংকার বা স্বর্ণ যেটা ছিল সেটা নেই। তিনি পরে চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ ডায়েরি নথিভুক্ত করেনি চকবাজার থানা। তাই আগামী সোমবার চট্টগ্রাম আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন রোকেয়া বাড়ি। ঘটনাটা সম্পর্কে আমি কোনো প্রশ্ন করব না, শুধু আমি মন্তব্য জানতে চাই, কারণ ইসলামী ব্যাংক নিয়ে এমনিতেই গ্রাহকের মধ্যে এক ধরনের, আপনি জানেন, দোলাচল বলেন, অবিশ্বাস শব্দটা আমি বলবো কিনা আমি জানি না, কারণ ব্যাংকের গ্রাহকদের উপরে আমার এই শব্দের কারণে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না। মন্তব্যই জানতে চাই 1 মিনিটে। দেখুন, আপনার প্রশ্নটা শুনেছি, হ্যাঁ চোখে পড়েছে, কাগজে আমি পড়েছি। তো এই কাগজে পড়েছি এবং ওখানে বলা হয়েছে যে একজন যিনি যার লকার, তার লকারের ভিতর থেকে বেশ কিছু স্বর্ণ চুরি হয়েছে। তো সেটা সাথে এই প্রশ্নের সম্পর্ক কি আমি জানি না। ব্যাংক সেটার জন্য দায়িত্ব নেবে এবং যে 1.5 থেকে 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন আমি শুনেছি। আমি ব্যাংকিং এই আইনটা সম্পর্কে জানি না, কালকে হয়তো বিস্তারিত জানবো, খোঁজ নেব। ব্যাংকের এটা ব্যাংকের সাথে তার যে ক্লায়েন্টের রিলেশন, এবং ক্লায়েন্টের যদি চুরি হয়ে যায় এবং সেটা যদি প্রমাণিত হয় বা যেটাই হবে সেটা ব্যাংকের সাথে তারা বুঝতে হবে। এর সাথে আমি জানি না যে আমার কোনো কিছু বক্তব্য আছে। আমি একটু তাহলে প্রশ্নটা করি আপনাকে। ব্যাংকিং সেক্টর নিয়ে যা হচ্ছে, খবর যা আসছে, আপনি নিশ্চয়ই আপনার চোখের আড়ালে চলে যাচ্ছে বিষয়টা তা না। তার মধ্যে খবরটা আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এই খবরের কারণে, এই ঘটনাটার কারণে আপনার কি মনে হয় ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আরো অবিশ্বাস জন্ম নিলেও নিতে পারে? জন্ম নিতে পারে, তবে কথাটা হচ্ছে যে এরকম ঘটনা একটা যেটা ঘটেছে, সেই ঘটনাটা সত্য মিথ্যা কোনোটাই কিন্তু আমরা জানি না। এবং একটা ঘটনা একটা দেশ, যে কোনো দেশেই চুরি বলেন, ডাকাতি বলেন, সব কিছুই বিদ্যমান থাকে এবং পৃথিবীর বড় বড় দেশের জায়গায় সেখানেও কম না, সব জায়গায় চলছে। তো সেই জায়গায় যখন আইনের শাসন আছে কিনা এবং যার চুরি হবে তিনি আইনের থেকে প্রোটেকশনটা পাচ্ছেন কিনা সেটাই বিষয়। এবং এটার জন্য ব্যাংকের কি হবে আমি জানি না। ব্যাংকে যে সত্যি সত্যি এটা হবে প্রমাণিত হয়, অবশ্যই সেই ব্যাংকের তো ডেফিনেটলি তার একটা ইয়ে হবে। জি, নীলোফার চৌধুরী মনি, একই প্রশ্ন আপনাকেও করছি যে 149 ভরি স্বর্ণ লোপাটের ঘটনা ঘটেছে ইসলামী ব্যাংকের একটি শাখা, চট্টগ্রামের একটি শাখা থেকে। আপনার কি মনে হয় এতে করে ব্যাংকিং সেক্টরে বা ব্যাংকের গ্রাহকদের উপর মানসিক কোনো প্রভাব পড়বে কিনা বা অন্য কোনো ধরনের কোনো প্রভাব পড়বে কিনা? 1 মিনিট। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, ব্যাংক সম্পর্কে সমস্ত ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করে একদম রুট লেভেলে ব্যাংক পর্যন্ত সব ব্যাংক সম্পর্কে মানুষের কিন্তু এমনিতেই বিশ্বাস উঠে গেছে। অনেক জায়গায় আমরা শুনি যে, যেমন ধরেন ব্যাংক যে আইনটা বানিয়েছিল সরকারের মাধ্যমে, যে ব্যাংক যদি দেউলিয়া হয় তাহলে আপনি যত টাকাই রাখেন না কেন আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা পাবেন। সেইখানে তখন থেকেই মানুষ কিন্তু টাকা তোলার জন্য, একটা মানুষের যে টাকা, সাধারণ পিপলের কথা বলছি, আর যারা সাধারণের বাইরে তাদের তো টাকা উল্টা ব্যাংক দেয় তাদেরকে, সেটা বাদ। তো তখন থেকেই সে ব্যাংককে কিন্তু তারা বিশ্বাস করে না। এই সর্বশেষ যে সোনা চুরির কথাটা বললেন, কেন্দ্রীয় ব্যাংকেও সোনা চুরি হয়েছে, সেটাকে মানুষ অন্য দৃষ্টিতে দেখেছে যে হ্যাঁ, দেশের সম্পদ লুট হচ্ছে, কিন্তু ব্যক্তি সম্পদ যখন লুট হয়
তখন আমার মনে হয় যে এটার এক্সাম্পলের মধ্যে পড়ে না, এটা সমস্ত মানুষ ওটা নিজের মনে করে এক্সাম্পল মনে করে। ইসলামী ব্যাংক নিজেই পুরাটা লুট হয়ে গেছে, সেইখানে ব্যক্তি মালিকানা ইসলামী ব্যাংকের ভেতর রাখা জিনিস, সেইখানে সেটা অত্যন্ত জাতির জন্য দুঃখজনক। এটা হবে এরকম, এটা এত তাড়াতাড়ি এটা চিন্তা করে নাই যে জিনিসটা রাখবো, সেই রক্ষিত জিনিস। আগে আমরা দেখেছি কি ব্যাংকের ভল্ট উপর থেকে অনেক দিন চেষ্টা করে ওয়াল দেওয়াল ছাদ ভেঙে তারপরে ভল্ট থেকে টাকা চুরি করতো বা অন্য কিছু চুরি হতো, কিন্তু ব্যক্তি মালিকানায় কোনো ভল্টে মানে স্বাধীনতার পর থেকে অনেক ভল্টে কিন্তু ধরে নেয়, হাত দেয় নাই, কারণ ওই ভল্টগুলোর মানুষগুলো মারা গেছে বা ফেরত আসে নাই বা দেশ বিভাগে দেশ চলে গেছে, দেশ স্বাধীন হওয়াতে পশ্চিম পাকিস্তানের লোক চলে গেছে। এখনও কিন্তু ওগুলো অনেকগুলো অরক্ষিত ছিল, সুরক্ষিত ছিল। সেই জায়গায় আপনার এখন যে মেসেজটা জাতির কাছে, জনগণের কাছে যাচ্ছে, সেই মেসেজটা জাতির জন্য ভয়াবহ একটা অশনি সংকেত। আপনি মনে করেন যে প্রভাব পড়লেও পড়তে পারে? শাহাদাব আকবর চৌধুরী, সত্য মিথ্যা কি হচ্ছে না হচ্ছে, আপনি বললেন যে এই ঘটনায় সেটা অনেক কিছুই জানি না আমরা এখনো, কি হয়েছে, যে কিভাবে স্বর্ণ চুরি হয়েছে, কে চুরি করেছে, ঘটনা নিশ্চয়ই আস্তে আস্তে বের হবে। কিন্তু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে। তার মানে কি তার কথা থেকে আমরা এটা ধরে নিব কিনা যে কনফার্ম তিনি বিদেশে চলেই গেছেন? তিনি কেন বললেন যে তিনি দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে? দেশে ফেরার কথা তখনই আসে যখন প্রমাণ থাকে যে তিনি আসলে দেশে নেই। তিনি দেশে নেই শাহাদাব আকবর চৌধুরী, এটা কি প্রমাণিত? 2 মিনিট সময়। দেখুন, দেশে আছে কি দেশে নেই সেই বিষয়টা তো আমি এখান থেকে বলা আমার পক্ষে সম্ভব না। দেশে থাকতেও পারে, দেশের বাইরে চলেও যেতে পারে, এবং দেশের বাইরে যদি চলে যায়, যদি সেটা যে কোনো বন্দর ইউজ করা হয়, এয়ারপোর্ট বা কোনোটা ইউজ করে, তো এয়ারপোর্টে সেই রেকর্ডটা থাকার কথা। আর আমাদের সাধারণ সম্পাদক সাহেব যেটা বলেছেন যে যদি আইনে সে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে আসতেই হবে, এটা কি চিন্তা করে উনি বলেছেন সেটা উনি বলতে পারবেন। তবে আমরা যেটা বুঝি যে হয়তো কথার মধ্যে যেটা আসছে যে সে যদি চলে যেয়েও থাকে, না থাকে দেশে যা পালানোর তো অনেক রকম রাস্তা থাকতে পারে, যদি যেয়ে থাকে তাহলে তাকে ফিরে নিয়ে আসা হবে বা ফিরে আসতে হবে, এটা হয়তো তিনি বুঝিয়েছেন। এর বাইরে তো আমি আমার পক্ষে বোঝা সম্ভব না। ইমিগ্রেশনে রেকর্ড থাকার কথা, তাই না? রেকর্ড থাকার কথা, ডেফিনেটলি। হ্যাঁ, ইমিগ্রেশনে যদি রেকর্ড থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তিনি জানেন না আসলে তিনি দেশে আছেন কি নেই। এত বড় ঘটনা, এত আলোচিত ঘটনা, সারাক্ষণ গণমাধ্যমে, চায়ের দোকানে, সব জায়গায় আলোচনা হচ্ছে, সেই ব্যক্তিটি দেশে আছেন কিনা নাই স্বরাষ্ট্রমন্ত্রী জানেন না, কিন্তু আপনি বলছেন ইমিগ্রেশনে রেকর্ড থাকার কথা। সেটাকে স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য খুঁজে বের করা খুব কঠিন। ইমিগ্রেশনে একটুখানি খোঁজ নিলে আপনার কি মনে হয়? না, কোনো কঠিন কোনো বিষয় না। সেই জিনিসটা যদি এটা যেহেতু সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার কাছে ইমিগ্রেশন থেকে সেটা চলে গিয়েছে বলে কোনো তথ্য তিনি পেয়েছেন কিনা, হয়তো তিনি পাননি, সেজন্যই হয়তো তিনি বলেছেন যে কোথায় আছে আমি জানি না। হ্যাঁ, তো সেই জিনিসটা উনি বলতে পারবেন, কারণ এটা রেকর্ডের দেখে তাকে বলা হয়েছে কিনা বা তিনি জানেন কিনা। তা আমার ধারণা করে নিচ্ছি যে তিনি ইমিগ্রেশন থেকে তিনি হয়তো এই বিষয়ে যাওয়ার বিষয়ে কোনো কনফার্মেশন পাননি। জি, তার মানে তিনি কনফার্মেশন পাননি। আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন যে তিনি যদি দোষী সাব্যস্ত হলে দেশে তাকে ফিরতেই হবে। একজন বলছেন জানেন না, আরেকজন বলছেন দোষ হলে দেশে ফিরতেই হবে। কথার মধ্যে আপনি মিল অমিল কোনটা দেখতে পান? কোনো কিছু কি লুকানোর চেষ্টা করা হচ্ছে? আমার মনে হয় না একজন যদি কোনো দুর্নীতি করে থাকে সেই দুর্নীতির দায়িত্ব সরকার নেবে বা সরকারের কেউ নেবে, নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ গিয়েছে কি যায়নি সেই জিনিসটা তো ধরেন আমি সেই অবস্থানে নেই, সুতরাং সেখান থেকে আমি বলতে পারবো না। তবে আমি এখানে অমিল কোনো কিছু খুঁজে পাইনি। একজন হলো স্বরাষ্ট্রমন্ত্রী, তার ইমিগ্রেশন থেকে তার জানার কথা, ইমিগ্রেশন হয়তো তাকে জানিয়ে, আমি হয়তো বলবো কারণ আমি নিজে জানি না, হয়তো তাকে জানিয়েছে যে তার যাওয়ার ব্যাপারে কোনো রেকর্ড ইমিগ্রেশনে নেই, হতে পারে, তো সেই জন্য উনি বলেছেন আমি জানি না। আর যিনি আমাদের সাধারণ সম্পাদক যিনি বলেছেন, তিনি হয়তো বলছেন যে যদি তার বিরুদ্ধে কোনো ইয়ে হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে, সেটা হয়তো তিনি সেটা বুঝে সেটার উপরে তার বক্তব্যটা তিনি দিয়েছেন। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার ফোনটি বোধহয় সাইলেন্ট করতে হবে। কোনো সমস্যা? ঠিক আছে, কেউ কি হেল্প করবে, সাহায্য করার জন্য কেউ আছে? কেউ একটু আসবেন যে নীলুফার চৌধুরী মনির ফোনটি সাইলেন্ট করা যায় কিনা, একটু প্লিজ দেখবেন। আচ্ছা, যে আলোচনায় আমরা ছিলাম,
শাদাব আকবর চৌধুরী, অপরাধ করে বিদেশে চলে গেছেন এমন অপরাধী কতজন আমরা দেশে ফিরে আনতে পেরেছি? যেহেতু ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে তাকে দেশে ফিরতেই হবে, এমন কোনো উদাহরণ আপনি আমাকে দিতে পারেন? আমি আসলে গত 50-54 বছরে আমি 54 জনের নামও মনে করতে পারবো বলে আমার কাছে মনে হয় না। আপনি যদি কিছু উদাহরণ আপনার জানা থাকবে মনে থাকে, আমার জানা মতে সেটা আমি বলতে পারছি না, তবে যেটুকু বলতে পারবো সেটা হলো যেসব দেশের সাথে আমার বন্দি বিনিময় চুক্তি থাকবে, যদি সেই দেশে আমার এখান থেকে কোনো আসামি মানে তার রায় হয়েছে এবং তার দোষী সাব্যস্ত হয়েছে, তাহলে সেই দেশ থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব। জি, সম্ভব, কিন্তু সম্ভব হয়েছে কিনা আমার প্রশ্ন ছিল সেটা। আমি আসলে নিয়মটা জানতে চাইনি। মানে ওবায়দুল কাদের সাহেব যেহেতু বলেছেন যে সাবেক আইজিপি বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে দেশে ফিরতেই হবে বা ফেরাবেন বা তার শাস্তি হয়েছে, সাজা হয়েছে, এমন কোন লোককে কি আমরা দেখেছি যে দেশে এনে তার সাজা হয়েছে? এমন উদাহরণ কয়টা আছে আপনার সামনে? আমি সেটা আসলে জানতে চেয়েছিলাম। কারণ আমরা দেখেছি অনেক আসামি অনেক দেশে থাকার পরেও সেই দেশ তাকে ফেরত দেয় না। যদি সেই দেশ যদি তাকে ফেরত না দেয়, তখন বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার থাকে না। তবে যেটা বললাম, বন্দি বিনিময় চুক্তি থাকলে সেই বন্দি বিনিময় চুক্তির অধীনে তাহলে এক দেশ থেকে সে আরেক দেশে সে আনতে পারে। আপনার উত্তর থেকে কি আমি ধরে নিব বিষয়টি প্রায় অসম্ভব বা প্রায় আসলে এক্সাম্পল এখনো সেট হয়নি আমাদের দেশে, যে কেউ বিদেশে চলে গিয়েছেন, দোষী সাব্যস্ত হয়েছেন, তাকে দেশে ফিরিয়ে এনে? যেমন আমি যদি বলি একদম সাম্প্রতিক ঘটনা, আরাফ খান পুলিশ হত্যা অস্ত্র মামলার সে দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে কিন্তু এই দুবাই, বেশি দূরও না, তাকে কিন্তু ফিরিয়ে এনে আমরা শাস্তি দিতে পারিনি। যাকে অলরেডি যিনি চলে গিয়েছেন তাকে ফিরিয়ে এনে শাস্তি দিতে পারছি না, যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ তাকে আমরা চলে যেতে দিলাম কিনা, সেই প্রশ্নটা আমার মনে হয় জনগণ আপনাদেরকে করলেও করতে পারে। আমি ফিরে আসছি নীলোফার চৌধুরী মনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমরা যখন চিকিৎসার জন্য বাইরে যেতে চাই তখন ভিসা নিয়ে এয়ারপোর্টে গেলে 1.5 থেকে 2 ঘন্টা বসিয়ে রাখে, আর তাকে জামায় আদর করে, মানে বেনজির সাহেবের কথা বলেছেন, জামায় আদর করে সিঙ্গাপুর এয়ারলাইন্সে তুলে দিয়েছে যেন দেশ থেকে বেরিয়ে যেতে পারে। সেই ব্যবস্থাটা করেছে এই সরকার। তার মানে কি নীলোফার চৌধুরী মনি, আপনারা কনফার্ম যে বেনজির সাহেব সিঙ্গাপুরে চলে গেছেন? কোনো প্রমাণ আছে আপনাদের কাছে? 2 মিনিট সময়। আজকের মানব জমিনে কিন্তু একদম ডিটেলস আসছে। চরমোনায়েমের পীর সাহেব উনি নিজেও বলেছেন ওখানে যে বেনজিরকে সরকার চলে যেতে সুযোগ করে দিয়ে এখন বলছে। কিংবা আপনি যদি এইটা আমি বাদ দেই, তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যেভাবে কথা বলছে, এখান থেকে পরিষ্কার যে বিদেশ গেলেও তাকে ফেরত আনানোর সর্বোচ্চ চেষ্টা করবে বা তাকে নিয়ে আসতে হবে। তারা তো এর আগে আপনার মনে পড়ে যে যুদ্ধাপরাধী হিসেবে খোকা যিনি ফরিদপুরের, তাকে যেতে দিয়ে তারপরে কিন্তু র্যাব দিয়ে খুঁজিয়েছে, তার বাড়ি রেকি করে রেখেছে, কিন্তু সে কিন্তু আগেই নাই। ঠিক একই অবস্থায় আমি যদি বলি, দেখেন এই প্ল্যানটা কত সুদূর প্রসারী। 2 মাস আগে থেকে বেনজির নিয়ে আসছে, 1 মাস আগে কিন্তু আপনার ব্যাংক রোকের 1 মাস আগে সে সমস্ত টাকা, শত শত কোটি টাকা, কিভাবে এত টাকা একবারে তুলে ফেললো, তুলে নিয়ে কিন্তু ব্যাংক খালি করে দিয়ে কিন্তু সে চলে গেছে। তো এই যে সব কিছু সে গুছিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে কে? সরকার। কারণ সরকারের দূষর হিসেবেই সে কাজ করেছে, সরকারকে বিনা ভোটে পাশ করানোর জন্য সে কাজ করেছে, সরকারকে বিনা ভোটে সব মানুষের কাছে না গিয়ে সরকারে থাকার জন্য সে তার দল নিয়ে কাজ করেছে। এই যে পুলিশকে একটা দলে পরিণত করেছে, সরকারের একটা হেল্পিং হ্যান্ড, সিরিয়াসভাবে হেল্পিং হ্যান্ড, নিজস্ব হেল্পিং হ্যান্ড, এটা লাইক রক্ষী বাহিনীর মতো করে তার সাথে কাজ করেছে, পুলিশের সাথে। এই বেনজিরদেরকে তো উপঢৌকন দিয়ে দিয়েই এই কাজগুলো সরকার করেছে। তাহলে সরকার দুজনেই দূষর, একজন আরেকজনের। তো একজন আরেকজনকে সুবিধা দিবে, পালাতে সহযোগিতা করবে, তারপর তাকে খুঁজবে। কিংবা বেসিক ব্যাংকের যে এমডি, চেয়ারম্যান, তারা যেভাবে পালিয়েছে, তারা যেভাবে গিয়েছে, তাদেরকে দেখেও না দেখা ভান করেছে, এই জিনিসগুলো, এগুলো কিন্তু থেকেই বোঝা যায় সরকার প্রত্যেকটা। আপনি একটু সময় নেবেন, 1 মিনিট সময় দেবো। জি, 1 মিনিট। চরম খারাপ মানুষগুলোকে সরকার এদের দেখভাল করেছে, এদের জন্য সরকার কাজ করেছে, সরকার এদেরকে দিয়েছে, 2 হাত ভরে সরকার এদের কাছ থেকে নিয়েছে সমস্ত জীবনভর যেটুকু ওদের যা কিছু ছিল সমস্ত শক্তি ব্যবহার করেছে সরকার, অতিরিক্ত ক্ষমতা থেকে ক্ষমতাধর করেছে। এবং অন্যায় ক্ষমতা, এটা বেনজিরের এই অন্যায় অস্বাভাবিকভাবে বেড়ে ওঠা, তার
অহংকারের ভাবে বেড়ে ওঠা এবং প্রত্যেকটা মানুষকে যেভাবে টর্চার করেছে, দেখেন ইতিহাস থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায়, যে যত বড়ই হোক, নেচার অফ রিভেঞ্জ এটাকে বলে। এক সময় সাধারণ মানুষ বেনজিরের ভয়ে লুকিয়ে থাকতো, আজকে বেনজির নিজেই কোন সময়টার কথা বলছেন নীলোফার চৌধুরী মনি? যে সময়টা সে র্যাবের ডিজি ছিল, যে সময়টা সে আইজি ছিল, কিন্তু তার নাম ধরে কোনো অভিযোগ করতে শুনিনি কখনো। শুনেন, অতি ভয় পেলে কিন্তু মানুষ কথা বলে না। লাইক জি, আরো 30 সেকেন্ড। এই যে এমপি আওয়ামী লীগের, সে যে নিখোঁজ হয়ে গেল, যেহেতু তার কোনো কিছু পাওয়া যায় না, আমরা নিখোঁজই ধরতে পারি। নিখোঁজ আনার সম্পর্কে এখন যে কথাগুলো উঠে আসছে, যে ওইখানে প্রত্যেকটা স্বর্ণের বারের কাছ থেকে সে আলাদা ট্যাক্স নিত, তার এরিয়া দিয়ে যেটা যেত, এই যে এই জিনিসগুলো, তো এগুলো তো মানুষ এত বেশি স্তব্ধ। দেখেন না মানুষ এখন কি হয়, মানুষ যখন দাম বাড়ায়, আমি যখন আপনার সঙ্গে কথা বলছি, গতকালকে তেলের দাম আরেক দফা বেড়েছে, মানুষ কোনো শব্দ করে না। আগে 1 টাকা বাড়লে কিন্তু মিছিল হতো, শেষ করতে হবে, এই হতো, কমাতে হবে, এই হতো, সরকার বাধ্য হয়ে কিছুটা হয়তো কমাতো, কিন্তু এখন মানুষ আর কিছুই বলে না। সাধ্য হলে কিনবে, না হলে কিনবে না, না হলে চলবে না, না হলে ধার করে 40% লোক মানুষের ক্রয় ক্ষমতা নিশ্চয়ই আছে, খেতো না। এই কথাগুলো আপনাদের পেপার, পত্রিকা, মিডিয়া, এগুলো আমাদের আলাদা একটা সেগমেন্ট আছে, কথা হবে নীলোফার চৌধুরী মনি, শাহাদাব আকবর চৌধুরী। যদি বেনজির আহমেদ বিদেশে চলে গিয়েই থাকেন, ধরে নিলাম তিনি হয়তো বিদেশে চলে গেছেন, এত মানুষ যেহেতু যা রটে তার তো কিছুটা বটেও, তাহলে এই দেশে এখন গুরুত্বপূর্ণ পদে থেকে যারা দুর্নীতি করছেন, কিন্তু আমরা তাদের খোঁজ এখনো পাচ্ছি না, হয়তো সাবেক হলে পাবো, তারা যখন সাবেক হবেন তখন হয়তো দেখা যাবে তাদের দুর্নীতির খবর প্রকাশ পাচ্ছে, তাদের কাছে কি বার্তা যাবে বলে আপনি মনে করেন? মানে বার্তা কি এমন যাবে না যে পদে থেকে ইচ্ছে মতো দুর্নীতি করব, তারপর যদি কোনোদিন প্রকাশ পায়ও যেসব দুর্নীতি করে, যেসব আয় করেছে, বেচে টেচে দিয়ে বা ব্যাংক থেকে সব টাকা তুলে বিমানে চড়ে দুবাই নয়তো সিঙ্গাপুর চলে যাব, কার সাধ্য আমাকে ঠেকায়? বিষয়টা এমন হবে না তো? এইরকম বার্তা যাচ্ছে না তো? 2 মিনিট সময়। না, দেখুন, এখানে বিষয়টা হচ্ছে, আমি কয়েকদিন আগে আরেক জায়গায় নিয়ে আলোচনা করেছিলাম, মূল জায়গায় যদি যান তাহলে হচ্ছে আমাদের যে সামাজিক একটা চরম অবক্ষয় ঘটেছে। এই সমাজের মধ্যে আমি যে রাজনীতিবিদ হিসেবে আমার যে দায়িত্ব, আপনি সাংবাদিক হিসেবে আপনারও আমার থেকে দায়িত্ব কম নয়। যে আমরা যখন দেখি একটা লোকের হঠাৎ করে একটা হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ড হওয়ার পরে তার সাথে অনেক কিছু তার নামে আসছে, হয়তো সত্যিই সে এটার সাথে জড়িত থাকতে পারে, সেটা প্রমাণ হবে এর মধ্যে দিয়ে, কিন্তু এই ঘটনার আগে, এই হত্যাকাণ্ডের আগে তখন কি আপনাদের যারা এই যে মাধ্যম, মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম আছে, তারা কি কেউ কোনোদিনও এটা জানেনি? তারা কোনো আজ পর্যন্ত একটা তথ্য পায়নি? আমরা কি তাহলে ধরে নিতে পারি না যে সবই জানতো কিন্তু তারা ম্যানেজ ছিল? এখন আমার পাল্টা প্রশ্ন হতে পারে যে আজকে যখন এই ঘটনাটা ঘটেছে, এখন যখন এত সরব সবাই, এখন এটা হতে পারে যার হত্যাকাণ্ড ঘটিয়েছে তারাই সমস্ত তথ্য তাদেরকে দিচ্ছে এবং তারা সেখানে অর্থ পাচ্ছে বলেই আরো বেশি করে এটা ছড়াচ্ছে। সুতরাং কেউ দায়িত্ব থেকে এড়াতে পারবে না, শুধু রাজনীতিবিদের উপরেই কিন্তু সবকিছু আসতে পারবে না। সমাজে আপনি, আমি, সবাই কিন্তু একটা অংশ। সুতরাং জনগণ কি পাবে, মেসেজ পাবে যে ক্ষমতায় থাকলে তারা থাকে, তখন এটা বের হয় না, পরে বের হয়। তো তখন আপনাদের দায়িত্ব কোথায়? সমাজে যারা সুশীল সমাজ, তারা তাদের সেই দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব তারা, তার মানে যে যার জায়গায় আছে কেউ তার সেই দায়িত্বটা পালন করে না, প্রত্যেকে যার যার জায়গায় থেকে সব ধরনের অন্যায় করছে, কিন্তু দোষ কিন্তু এই একদিকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না না, প্রধানমন্ত্রীকে সরাসরি কেউ, মানে আমি বলছি, মানে সব দোষ সরকারের আসবে, কিন্তু যার যার জায়গা থেকে যে দায়িত্ব পালন করলে এই প্রত্যেকটা জিনিসই তো উঠে আসতো। কেন উঠে আসে না? আরেকটা বিষয় হলো, একটা লোকের মৃত্যু হয়েছে এবং নির্মমভাবে হত্যাকাণ্ড হয়েছে, আমরা, তার পরিবারও তো এই দেশে আছে, আমরা যখন কথা বলি সে টেলিভিশনে তারাও দেখে, তাহলে আমরা, সে যদি অমানবিক কাজও করে থাকে, আমরা কি অমানবিক কাজ করছি না যে একজনের লাশই পাওয়া যায় নাই, তার টুকরো, শরীরের টুকরা কিছু বোধহয় পাওয়া গেছে, আমরা তাকে নিয়ে এত আলোচনা করছি, সে যদি অন্যায় জীবিত থাকা অবস্থায় কোনো কথা আসলো না, মৃত্যুর পরে আসলো, আইনের ভিতর থাকবে এবং সেটা সবকিছু সত্য হবে, মিথ্যা থাকলে মিথ্যা হবে। জি, শাহাদাব আকবর চৌধুরী, আপনি ঠিক যেই সুরে বা যেই টোনে কথা বললেন, আজকে দুপুরে এক সংবাদ সম্মেলনে আপনাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব ঠিক একই টোনে কথা বলেছেন। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি তিনি কি বলেছেন। সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন, বেনজির সাহেব র্যাবের ডিজি, আইজিপি থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তাহলে সরকার কেন সে দায় নেবে না? তখন ওবায়দুল কাদের সাহেব সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, আপনি কোন টিভিতে কাজ করেন? বেনজির কখনো দুর্নীতি করেছে আপনি বলতে পেরেছেন? মিডিয়ায় কে বলেছে? এটা একটা পত্রিকা বলেছে। তিনি আরো বলেছেন, এখন সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আপনি কি করে বলেন সরকার জেনেও এটা গোপন করেছে? হাউ ইউ
কনক্লুড দিস, আপনি পারেন না এটা। আমি বলেছি সরকার এখানে কারো দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পর ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা। শাহাদাব আকবর চৌধুরী, এটাই কি আসলে বড় কথা? মানে আমাদের কাজ দুর্নীতিবাজদের দুর্নীতি খুঁজে বের করা, সরকার কি সাংবাদিককে সেই কারণে টাকা দেয়? আপনারা যাদেরকে মানে সরকার যাদেরকে বেতন দিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থাগুলোকে পুষছে, যাদের দায়িত্ব ছিল এই দুর্নীতিবাজদের দুর্নীতি খুঁজে বের করা, বছরের পর বছর বেনজির সাহেব নিশ্চয়ই একদিনে এত টাকার বা এত জমি কেনেননি, এত ফ্ল্যাট কেনেননি। এতদিন ধরে দীর্ঘদিন ধরে ছোট করে তিনি সম্পদের এই যে পাহাড় গড়েছেন, তারা কোথায় ছিল? আমরা কিন্তু বেতনভুক্ত কর্মচারী না, কর্মী না সরকারের এই দুর্নীতি খুঁজে বের করার জন্য। আমাদের দিকে আঙ্গুল তুললে হবে না শাহাদাব আকবর চৌধুরী এমপি, আপনারা বরঞ্চ সেই দিকে আঙ্গুল তুলুন। সেই দিকের আঙ্গুলটাকে আপনারা ঠিকঠাক মতন তুলতে পারছেন না? 2 মিনিট সময়। প্রত্যেকের যেটা বললাম, প্রত্যেকের যার জায়গাতে দায়িত্ব আছে। সরকারের যারা এজেন্সি আছে তাদের দায়িত্ব সরকারকে সেই তথ্য দেওয়া, এবং আপনারা সেই জায়গা থেকে যদি বলেন যে আমরা বেতনভুক্তের প্রশ্ন না, আপনারা সমাজের দেশের একটা অবিচ্ছেদ্য অংশ, আপনারা সমাজে অনেক শক্ত ভূমিকা পালন করার মতন সেই ক্ষমতা আপনাদের আছে, কারণ আপনারা সেই অবস্থানে আছেন। সুতরাং আপনারা সেই অবস্থানে যেই অবস্থানে আছেন সেই অবস্থান থেকে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আপনাদের তথ্য প্রকাশ করা, মিডিয়াতে নিয়ে আসা, সেটা আপনাদের দায়িত্ব। সেই দায়িত্ব থেকে তো আপনি সরে আসতে পারেন না। এখানে আপনি আমার বেতনভুক্ত কর্মচারীর প্রশ্ন না, প্রত্যেকেরই আমরা দেশের নাগরিক হিসেবে যার অবস্থান থেকে, আমি রাজনীতিবিদ, আমার দায়িত্ব আছে, আপনি সাংবাদিক, আপনার দায়িত্ব আছে, একজন পুলিশের কাছ থেকে যদি আপনি তার বলতে পারেন তার দায়িত্ব আছে, তাহলে আপনিও সেই দায়িত্ব এড়াতে পারেন না। সবাই যার দায়িত্বে আছে এবং তাকে সেই দায়িত্বটা পালন করলেই সমাজটা আর সুন্দরভাবে এগিয়ে যাবে। আমার মনে হয় যে আমরা যেটা দেখতে পাই, যেরকম দেখেন একটা রাস্তা দিয়ে যখন যাচ্ছে, একটা গাড়ি যাচ্ছে, যে কোনো কেউ, আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কোনো রাস্তার গাড়ির ভিতরে বসে আমরা মুড়ি চানাচুর খেলাম, প্যাকেটটা বাইরে ফেলে দিলাম। তো যে কেউ কারো দায়িত্ব পালন করি না, কিন্তু পরবর্তী যখন বলবো কোথাও ময়লার ভাগাড় দেখলে বলবো সিটি কর্পোরেশন সেটা পরিষ্কার করছেন। আমরা কি সেই দায়িত্ব পালন করছি? প্রত্যেকটা জায়গায় ছোটোখাটো থেকে যেই কোনো জায়গায় হোক, সবাই যার অবস্থান থেকে যদি সেই দায়িত্বটা পালন করে, তাহলে এই সমাজে অনেক দুর্নীতি হতে পারবে না, অনেক অন্যায় প্রতিরোধ করা যায়। জি, নীলুফার চৌধুরী মনি, আপনার কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি। মনে হতে পারে যে আমি শাহাদাব আকবর চৌধুরীকে সময় বেশি দিচ্ছি, যেহেতু প্রসঙ্গটা এসেছে আমি তাকে পরের প্রশ্নটাও করতেছি, আপনি পয়েন্টগুলো একটু মাথায় রাখবেন। শাহাদাব আকবর চৌধুরী, আপনি বলছেন যে প্রত্যেকের দায়িত্ব পালন করা, সাংবাদিক হিসেবে আমাদের যে দায়িত্ব পালন করা, সেই দায়িত্ব আমরা পালন করছি কিনা আপনি প্রশ্ন তুলেছেন, আপনাদের দলের সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন। আমি কতগুলো এক্সাম্পল দিই। যখন আল জাজিরা সাবেক সেনাপ্রধানের দুর্নীতি নিয়ে রিপোর্ট করলো, তখন কি বলেছিলেন আপনারা মনে আছেন? সেটা কিন্তু একটা গণমাধ্যম, দেশি না হোক, সেটা আন্তর্জাতিক গণমাধ্যম। আপনারা সেটাকে পাত্তা না দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। এখন সেই রিপোর্ট আমলে নিয়ে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা দিল। আপনারা কি সবসময় আসলে গণমাধ্যমের খবরকে পাত্তা দেন? এটা একটা এক্সাম্পল। দিনের পর দিন সিন্ডিকেট নিয়ে, ব্যাংকের টাকা লুটপাটকারীদের নিয়ে দিনের পর দিন রিপোর্ট প্রকাশ হচ্ছে। কতখানি আমরা দেখছি সেটার বিরুদ্ধে আসলে কোনো পদক্ষেপ নিতে? আপনি বলবেন দয়া করে উত্তরে। আরও এক্সাম্পল দিচ্ছি। চাঁদপুরে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার 62.5 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নিয়েছে প্রভাবশালী একটি গোষ্ঠী। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 500 থেকে 600 কোটি টাকার বাণিজ্য হচ্ছিল অবাধে। এর পেছনে যেহেতু তখনকার খোদ শিক্ষামন্ত্রীর ক্ষমতা ও তার ভাই বেরাদারদের জড়িত ছিলেন, তারা আত্মীয় স্বজনরা জড়িত ছিলেন, তাই কেউ মুখ খুলছিল না। এমন অভিযোগ চাঁদপুর 4 আসনের আপনাদের দলের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান নিজেই অভিযোগ করেছিলেন, আপনাদের দলেরই একজন সংসদ সদস্য। মালয়েশিয়াতে শ্রমিক পাঠাতে 4 জন সংসদ সদস্যের সিন্ডিকেটের খবর গণমাধ্যমে এসেছে। গতকালই একটি প্রধান দৈনিকের প্রথম পৃষ্ঠা এসেছে। আপনি জানেন কাদের কাদের নাম এসেছে। সেখানে বলা হয়েছে মালয়েশিয়াতে শ্রমিক রপ্তানিতে এজেন্সিগুলোর যে সিন্ডিকেট, সেটা অনেকটাই নিয়ন্ত্রণ করে কিছু গোষ্ঠী, যাদের মাঝে সংসদ সদস্যদের এজেন্সির নামও এসেছে। শুক্রবারে ভিসা পাওয়া সহ সব প্রক্রিয়া শেষ করেও উড়োজাহাজের টিকিট না পায় 5,953 জন বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। নিশ্চয়ই আপনি তাদের চোখের কান্না দেখেছেন, তাদের চোখের পানি দেখেছেন। যেখানে 90,000 বা অ্যারাউন্ড একটা টাকা দিয়ে যাওয়ার কথা মালয়েশিয়াতে, সেখানে এক একজন লোকের কাছ থেকে 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ, যার কাছ থেকে যেমনভাবে পেয়েছে সেই টাকা নিয়েছে। এসব খবর তো গণমাধ্যমে আসছে। আমরা কি খুব বেশি ব্যবস্থা নিতে দেখছি? শাহাদাব আকবর চৌধুরী, আপনাকে একটু সময় বেশি করে দিলাম, আমি 3 মিনিট সময় দিলাম, প্লিজ উত্তর দিবেন, প্রত্যেকটা পয়েন্ট আপনি অ্যাড্রেস করবেন। প্রথম বিষয়টা আসি, আল জাজিরার বিষয়টা। আল জাজিরাতে যেটা এসেছে, আমি বাংলাদেশে আমার সমাজের মধ্যে কিন্তু আল জাজিরার পড়ে না, আমার সমাজের ভিতরে যারা আছে তাদের নিয়ে আমি কথা বলেছি। এখন তারা একটা রিপোর্ট করেছে এবং আমেরিকার যে স্যাংশনের বিষয়টা বলেছেন, আমেরিকার স্যাংশন নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কারণ আমেরিকার স্যাংশন যেখানে তার
ভূ রাজনীতির উপরে সে যেখানে মনে করবে যে আমার পারপাস সার্ভ হচ্ছে সেখানে স্যাংশন দিবে না, যেখানে মনে করে যে আমার পারপাস সার্ভ হচ্ছে না সেখানে সে স্যাংশন দিবে। এবং একই জায়গার থেকে একটা দেশের বিভিন্ন রকম দ্বৈত চরিত্র আমরা দেখি, বাংলাদেশের ব্যাপারে একরকম, ইসরায়েলের ব্যাপারে আরেক রকম। সুতরাং সেই বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার যে তাদের স্যাংশন হচ্ছে একটা, তাদের কারণ আছে যে আমি এই দেশ থেকে আমার যে নেগোসিয়েশন করতে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি সেটা আমি পাচ্ছি কিনা। এবং সারা বিশ্ব আজকে দেখছেন যে আপনার এই ভূ রাজনীতি নিয়ে কিন্তু সারা বিশ্ব এখন তোলপাড় অবস্থা। সুতরাং সে বিশ্ব মোড়লের একটা বড় মোড়ল, তার জন্য এই স্যাংশনের জিনিসটা আসতেই পারে, সেটা নিয়ে আমি আর বক্তব্য আর কিছু বলার নাই। দ্বিতীয়ত যেটা আপনারা আসছেন, এই যে মালয়েশিয়ায় আজকে যেটা বললেন, আপনি দেখেন যে হ্যাঁ, এই যে যারা দেশ থেকে এই লোক পাঠায়, রিক্রুটিং এজেন্সিগুলো, আমরা অনেক আগে, আজকের না কিন্তু, আমি আমার মানে বহু বছরের থেকে শুনি, ক্ষমতা আছে 15 বছর, হয়তো দেখা যাবে 40 বছর ধরে আমি শুনতেছি যে বিভিন্ন সময় দেখা যায় যে তারা যেই টাকাটা নেওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা নিচ্ছে। সেই টাকাগুলো যখন প্রমাণিত হলে অবশ্যই সেই উপরে ব্যবস্থা নেওয়া অবশ্যই উচিত। আর মালয়েশিয়ায় এই লোক পাঠানোর বিষয়ে যেটা জানি, 2022 সালে যখন মালয়েশিয়ার মন্ত্রী এখানে এসেছিলেন তখন কিন্তু বাংলাদেশকে 5 লক্ষ লোকের একটা কোটা দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই 500 লোকদের জন্য $40 বিলিয়ন বাংলাদেশের এই শ্রমিক যাওয়ার ভিতরে আসতে পারবে। কিন্তু এর মধ্যে দিয়ে সরকার বাইরের কাছে জানতে চেয়েছিল যে কতজন লোক যাচ্ছে, কতজন লোক ভিসা পায়নি, এই তথ্যগুলো বাইরে সরকারকে দিতে পারেনি। এবং এর মধ্যে যখন এই ইয়েটা এসেছে, গতকাল ডেডলাইন এসেছে, সরকার সচেষ্ট আছে যে কিভাবে এই সমস্যার মোকাবেলা করা যায়। অবশ্যই এদেশের অনেক লোক যারা যেতে চেয়েছিল, যেতে পারেনি, আমরা খুব স্বাভাবিকভাবে, আমরা তো সেটা কষ্ট পাওয়ার কথা, কারণ তার অনেক টাকা পয়সা খরচ করে তার একটা ইচ্ছা যে সে বিদেশে যাবে, সে অর্থ ইনকাম করবে, সেটা সে এই আপাতত দেখা যাচ্ছে গতকাল সেটা অনেকে যেতে পারেনি। সরকার আছে, নিশ্চয়ই চেষ্টা করবে এবং আবার মালয়েশিয়ার কিভাবে খোলা যায় সেই ব্যাপারে সরকার সচেষ্ট আছে। এই প্রশ্নটার উত্তরটা কি আমি ঠিকঠাকভাবে পেলাম কিনা? নীলোফার চৌধুরী মনি নিশ্চয়ই পয়েন্টটা রেখেছেন। নাম এসেছে মাসুদউদ্দিন চৌধুরীর নাম, নিজাম উদ্দিন হাজারির নাম, বেনজির আহমেদের নাম, আহম মুস্তফা কামালের স্ত্রী, আহম মুস্তফা কামালের মেয়ে, এই 5 জনের নাম এসেছে মালয়েশিয়ান যে শ্রমিক পাঠানোর সিন্ডিকেট, সেই সিন্ডিকেটে তাদের রিক্রুটিং এজেন্সি আছে। প্রশ্নটার উত্তর ঠিকঠাক মতো পেলাম কিনা সেটা নীলোফার চৌধুরী মনে বলবেন, শাদাব আকবর চৌধুরীরও কিছু বলার থাকবে বলবেন। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি, আরও আলোচনা হবে নিশ্চয়ই। দেখছেন রাজনীতি। নীলোফার চৌধুরী মনি, আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি জামায়াতের রাজনীতি সমর্থন করি না, কিন্তু তাদের যে সাংগঠনিক কাঠামো তা অত্যন্ত বিজ্ঞানসম্মত, নিজেরা লেখাপড়া করে ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সেই জন্যই বলি রাজনীতির জায়গায় রাজনীতি থাকুক, আপনারা গবেষণা করুন, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করুন। জামায়াতের রাজনীতি সমর্থন করে না আপনাদের দলের মহাসচিব, এটা তার ব্যক্তিগত বক্তব্য নাকি আপনাদের দলের অবস্থান একটু জানতে চাই। দল হিসেবে বিএনপি জামায়াতের সঙ্গে জোট ছিল, একসাথে আন্দোলনও করেছে, কিন্তু আপনাদের দলের মহাসচিব তাদের রাজনীতি পছন্দ করে না, কিন্তু তাদের সাংগঠনিক কাঠামো আবার অত্যন্ত বিজ্ঞানসম্মত বলছেন। বুঝতে পারছি না কথাটা। 2 মিনিট সময়। আমি আপনাকে একটা কথা বলি, সত্য কঠিন হলেও স্বীকার করতে হয়। আপনার বলে না যে পাপকে ঘৃণা করো, পাপীকে না। যদি এটা আপনিও মনের অগোচরে স্বীকার করতে হবে। কেউ যদি সাংগঠনিকভাবে স্টাডি করে, তাকে তার স্টাডিকে মূল্যায়ন করতে হবে। সেই জায়গায় আমি মনে করি যে উনি একটা লাইনও ভুল বলে নাই। এবং এটা সত্যি, জামাত না শুধু, বাম সংগঠনগুলো স্টাডি করে। আমরা যারা ডান আছি বা যারা ক্ষমতায় অনেক দিন ছিলাম, আমরা আসলে জনগণের সাথে ইন্টারাক্ট করতে করতে আমরা আসল স্টাডির জায়গা থেকে সরে যাই। এটা আমার মনে হয় লাভবান স্বীকার করবে। এই জায়গাটায় খুদ আওয়ামী লীগও এই জায়গায় এটা স্বীকার করবে, আমার যদি ভুল না হয়। এবং আমি বিএনপির মহাসচিবকে যতটুকু চিনি, ওনার ব্যাকগ্রাউন্ডে উনি একটা সময় বাম থেকেই আসছেন, ওনার জামাতকে সাপোর্ট করার মতো কোনো কিছু দেখি না। সেটা সে যে কথাটুকু বলছে, নির্যাসটুকু বলছে, আমি এটুকু বলতে পারি, সেটার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। আর দ্বিতীয়ত, এখানে লাবু ভাই অনেকগুলো কথা বলছে, হয়তো বলতে সরকারি দল থাকলে অনেক কিছু বলা যায় না। আমি ধরেই নিলাম উনি কাটছাট করতে করতে অনেক কিছুই বলতে পারেন নাই, যেটা বুঝাতে চায় সেটা পারে নাই, যেটা বলতে চায় না সেটা বলা হয়ে গেছে। আমি ওনাকে যদি বলি যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার যে লোকটা পেল, বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে একটা চোরের হিসাবে প্রথম যে মানুষটা একটা রুটি খেতে না পেরে একটা রুটি দোকান থেকে চুরি করে দৌড় দেয়, তাকে কিন্তু আমরা ধরে পিটিয়ে মেরে ফেলি, কিংবা বেঁধে রাখি, কিংবা থানায় মেরে টেরে তারপরে থানায় দিই। কিন্তু এই যে থানাটায় আমরা দেই, সেই থানার হেডমাস্টার, সে যখন এত বড় বড় চুরি করে, আপনি বললেন যে আস্তে আস্তে করেছে। নো নিকুলাপা,
আস্তে আস্তে করে না। আমি বলি 198টা দলিলে 620 বিঘা জমি কেনা হয়েছে। আমি মনে করি যমুনা, বসুন্ধরা যারা যারা আছে এরা ফেল তার কাছে, কারণ এই কয়েকদিনে সে কি কিনেছে, তার তো এটা ব্যবসা না। আপনারা একটু সময় চান যে আরো 2 মিনিট সময়। শোনেন, বনের জমিতে রিসোর্ট করেছে, আইজিপি হয়েই জমি কেনার যে হিড়িক পড়েছে চাকরির শেষ 3 বছরে 466 বিঘা জমি কিনেছে। মাছ ব্যবসা থেকে 19টা কোম্পানির মালিক হয়েছে, অথচ রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছে। কে পুরস্কার দিয়েছে? প্রধানমন্ত্রী পুরস্কার দিয়েছে। উনি সত্যি একটা কথা বলছে, দোষ সব একই, গুণ যদি সব একই নেন, উনাদের মন্ত্রীরা কোনো কাজ করেন না, সব মাননীয় প্রধানমন্ত্রী। উনাদের মন্ত্রী এমপিদের কোনো ক্রেডিট নেই, সব মাননীয় প্রধানমন্ত্রী। তাহলে চুরের ক্রেডিটটা কেন উনি নিবে না? ওইখানেও শুদ্ধাচার পুরস্কারে উনি সেই সর্বশ্রেষ্ঠ চুরকে সর্বশ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার দিয়েছে। যেমন আপনার প্রদীপকে দিয়েছিল আপনার চট্টগ্রামের, সেও কিন্তু রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছে, অথচ কতগুলো লোকরে গুম খুন করে ফেলেছে। ঠিক একই অবস্থায় এই যে একদিনে সে 4টা ফ্ল্যাট রেজিস্ট্রেশন করেছে, তাও গুলশানের মতো জায়গার ফ্ল্যাট যেখানে মানুষ স্বপ্নও দেখতে পারে না, উনি বাস্তবায়ন করেছে 2000, 3000, 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট একদিনে রেজিস্ট্রেশন করেছে সেইখানে। আর আপনি যেটা বলছিলেন প্রশ্নটা মালয়েশিয়া নিয়ে অনেক দিন যাবত আমরা কত অভিশপ্ত একটা গোষ্ঠী জাতি যে বলতে পারবো না, চুরির ভাগ পাবো না বলে আমরা কাজটাই নেই না। 5 লক্ষ লোক গেলে, লাবু ভাইয়ের কথাই যদি ঠিক হয়, 5 লক্ষ লোক গেলে আমাদের রেমিটেন্স কত আসতো? যা পাঠাইতো এরা তো সব না খাওয়া লোক, দুবেলা খাওয়া লোক। এই মানুষগুলো কিন্তু পরিবারকেই দিত সব টাকাগুলা, এরা কিন্তু লন্ডন আমেরিকার লোক না যে নিয়ে উল্টা বিক্রি করে চলে যেত। এই টাকাগুলা কিন্তু বাংলাদেশ সরকারই ঘুরে ঘাড়ে পাইতো। এই 5 লক্ষ লোকের কোটা আপনার যেটা মালয়েশিয়া সরকার দিয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগের ওই যে এমপি, আপনার নামগুলো বললেন, ওই এমপি মন্ত্রীদের যে আপনার এজেন্সি আছে, সেই এজেন্সির মাধ্যমে তারা কিন্তু মালয়েশিয়া বেঁধে দিয়েছিল এখান থেকে কোনো পয়সা নেওয়া চলবে না, এরা গরিব মানুষ, আমরা যে বেতন দিব তাদের হয়ে যাবে, তারা ভালো থাকুক, আপনারা এখান থেকে কোনো কমিশন নেবেন না, তাইলে আমরা এই করলে আমরা শেষ করতে। তারা কমিশন ছাড়া তারা চাইছিল যে, মালয়েশিয়ানরা চাইছিল যে এই শুধুমাত্র এই এজেন্সি ছাড়া এটা ওপেন করে দেওয়া হোক, কোনো এজেন্সি না, সরাসরি মালয়েশিয়া নিবে, কিন্তু তারা কিন্তু এটা দেয় নাই বলে কিন্তু এই মালয়েশিয়ার লোকগুলা যেতে পারে নাই। আজকে যখন শেষ টাইমে কয়েকটা মানুষ গিয়ে যাচ্ছে, সেই সময় তাদের এই টাকার মধ্যে বাগড়া দিল কারা? এই সরকারি দলের এরা যদি না বাগড়া দিত তাহলে কিন্তু সাধারণ এজেন্সিগুলো অন্যরা পারতো না। এখন আসে আল জাজিরার কথা, এই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান, এটা যখন চলছিল দেখাচ্ছিল, তখন কিন্তু সরকার কি বলেছিল, এটা একটা শ্রেণী মানে বিএনপিকেই বুঝাইছে, তারা অ্যাডভার্টাইজমেন্ট করছে, তারা টাকা দিয়ে এটা আল জাজিরাতে ছাপিয়েছে, দেখিয়েছে। আজকে যখন আমেরিকা যখন এটা বলে, এখন তারা আজিজের কাছ থেকেও চলে গেলেই কি আপনার সেই আজিজ সাহেবের যে 2-3টা ভাইকে তারা সরকারি মাফ করে দিল। স্বাধীনতার পরে থেকে 2006 পর্যন্ত 3 জন ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমা পেয়েছে, আর 2009 থেকে এই পর্যন্ত প্রায় 30-33 জন সম্ভবত, কিংবা তারও বেশি হবে, এই কয়েকদিনের হিসাব আমি জানি না, আমি বছরখানেক আগের হিসাব বললাম, এই এতগুলো মানুষকে তারা ক্ষমা করেছে। এর মধ্যে যত খুনি, চোর, বাটপাট সবগুলোকে করেছে। এই আজিজ সাহেব যখন নিজে সিগনেচার করেছে, এবং আজকে যারা মেজর জেনারেল হয়ে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত, তাদের সিগনেচার নিয়েছে, তার ভাইদের নাম যখন চেঞ্জ করেছে, এই হাসান তাসান ইমাম টিমাম কি লিখেছে সেটা করে, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিগনেচার নিয়েছে। এই সিগনেচারগুলো করলে আজকে দেখেন 2 জন ব্যক্তি 2টা নামি দামি বাংলাদেশের প্রতিষ্ঠানকে, যে 2 প্রতিষ্ঠান ছাড়া একটা দেশ চলে না, ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংস করার জন্য আমি টাকা পয়সার কথা না হয় বাদই দিলাম, দেশটাকে যে ধ্বংস করে দিল, এই দেশটা ধ্বংস করার জন্য তাদের কি হওয়া উচিত, কি শাস্তি হওয়া উচিত, সেই শাস্তি না করে তাদেরকে দেশ ছেড়ে যাওয়ার জন্য সুযোগ করে দিলেন আপনি। এই সরকার তাহলে জনগণ এদেরকে কেন ভোট দিতে যাবে? এই জন্য তাদেরকে কেউ এখন আর ভোট দিতে যায় না। নীলুফার চৌধুরী মনি মনে হয় যথেষ্ট সময় পেয়েছেন। শাহাদাত মাকবুর চৌধুরী, নীলুফার চৌধুরী মনি যেভাবে করে সম্পদের বর্ণনা দিচ্ছেন, আমার
ছোট একটা প্রশ্ন মনের মধ্যে যে বেনজির আহমেদ গোপালগঞ্জে জমি কিনেছেন, জমি আছে গাজীপুর, বান্দরবান, সেন্ট মার্টিন, কক্সবাজার, ইনানি বিচে, গুলশানে অ্যাপার্টমেন্ট, এখানে ওখানে প্রতিদিন নতুন নতুন করে বিভিন্ন গণমাধ্যম একটা একটা করে খুঁজে বড় বড় হেডলাইন করছে, সম্পত্তির খোঁজ মিলছে। মালয়েশিয়াতেও নাকি, দেশের বাইরে মালয়েশিয়াতে সম্পদ আছে, আরও হয়তো কোথাও কোথাও আছে, কিছুদিনের মধ্যে হয়তো খোঁজ হয়ে যাবে। আপনার কি মনে হয় না শাহাদাত আকবর চৌধুরী এমপি তিনি আর কিছুদিন চাকরিতে থাকলে পুরো বাংলাদেশটাই হয়তো কিনে ফেলতেন? এরকম কোনো কিছুর আশঙ্কা সম্ভাবনা দেখেন কিনা? 1 মিনিট সময়। এই যেটা বললেন, হ্যাঁ আপনি যেরকম বললেন সেটা আমিও শুনেছি, আমিও পড়ছি কাগজে সবসময় সেটা। এবং যেই ব্যক্তি এই দুর্নীতি করছেন বা দুর্নীতি করেছেন সেটা তাকে সেই দুর্নীতির দায়িত্ব হবে এবং সে আইনের আওতায়। যে এখন তো যদি এরকম হতো যে এই সরকারের আমলে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি, দুদক আগাচ্ছে না, কিছুই করছে না, সব কিছু করছে এর মধ্যেই আমরা, এবং ইয়ের থেকে কোর্ট থেকে এসেছে তার ক্রোক করার জন্য কোর্ট থেকে নির্দেশও দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা জানি, এই বিষয়টা আমরা শুনেছি। পুলিশের অতিরিক্ত ডিআইজির টাকার পাহাড় নাম বলেছেন নীলফার চৌধুরী মনি। তার নাকি 90 বিঘা জমি, প্লট, ধানমন্ডি উত্তরে ফ্ল্যাট, শত শত কোটি টাকার মালিক তিনি, তারও সম্পদের বিশাল ফিরিস্তি। মানে কি অদ্ভুত, কেমন করে হয় এসব? এনএসআই এর একজন কর্মকর্তার নাম এসেছে। মানে এরা কোন জাদুর বলে এসব করছে বলে আপনি মনে করেন? সেই জাদুর দেখা আপনি পেয়েছেন? না, আমি জাদু দেখা, এখানে একটা ভালো কথা বলেছেন আপনি। একটা হলো জাদু যারা দেখেনি কোনোদিনও, তারা নিজেরা অনেক সময় বলে যে আমি 3 সেকেন্ড, হ্যাঁ 3 সেকেন্ড, আমি অনেস্ট। আর জাদুর দেখা যে পেয়েছে সে যদি চুরি না করে থাকে তাহলে সেই প্রকৃত অনেস্ট। এবং আমি বারবার যেটা বলি, পুরো সংসদের মধ্যে না, আমি ক্ষমতার মধ্যে আসলে তো আমার কাছে দিয়ে অনেক কিছুই সুযোগ সুবিধা থাকতে পারে, কিন্তু সব কথা হলো সেই সুযোগ সুবিধা আমি গ্রহণ করেছি কিনা। আমি বারবার বলেছি যেটা, সেটা হলো যে সংসদে প্রবাবলি আই এম দ্য পুয়ারেস্ট মেম্বার অফ পার্লামেন্ট 1। 2 নম্বর, গত 15 বছরে আমি যেই জায়গায় আছি, আমি গত 15 বছরে সরকারের কোনো প্রজেক্ট আমি কি বলা যায় না যে আমি একটা সাধারণ জাদুর দেখা পেয়েও আপনি জাদুর কাঠি স্পর্শ করেননি। নীলুফার চৌধুরী মনি, আপনাকে আমি প্রশ্ন করছি, এই জাদুর কাঠি ছোঁয়ার জন্যই কি তাহলে আপনারা ক্ষমতায় যেতে এত মরিয়া থাকেন দুই দলই? মানে আমরা মাঝখানে কি তাহলে জনগণ, আমরা কি ছাগলের 3 নাম্বার বাচ্চা? 30 সেকেন্ড সময়। আমি আমার নেতা জনাব তারেক রহমান, উনি ডান্ডি ডাইং নিয়ে এত কথা হয় না, উনি ডান্ডি ডাইংয়ে মাত্র 18 কোটি টাকা লোন নিয়েছিল। 18 কোটি টাকা লোন সব কিস্তি শোধ করেছিল। তারপরে যখন দেশ ছাড়তে বাধ্য হয়েছিল তখন আর বাকি কিস্তিগুলো শেষের দিকে দিতে পারে নাই। হ্যাঁ, তো আমি এইখানে একটা মানুষ, রাষ্ট্রপতির ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, এবং সে অনেক কিছুই করতে পারতো ঋণ নিয়েও। এই যে যখন 1,36,000 কোটি টাকার ঋণ খেলাপি, 1,36,000 কোটি টাকা, সেই জায়গায় কিন্তু আমি আপনাকে প্রমাণ দিলাম। আর লাবু ভাই যে কথাটা বললেন, আমি তাদের লাবু ভাইয়ের টাকা নাই, আমি এটুকু বলতে পারি যে কি ডাক্তার আব্দুল তুষার একটা কথা বলছে যে চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা বোঝা যায়। তো চাকর মানে এটাই সত্যি, সরকারি যারা চাকরি করে তারা সার্ভেন্ট, গভর্নমেন্ট সার্ভেন্ট, সে যত বড় চাকরিই হোক। তো সার্ভেন্টের সম্পদ দেখলে, সার্ভেন্টের যে প্রতিনিধি লাবু ভাই, তাদের সম্পদ তো সিন্ধুকের খবর আমাদের আসলে নিজেরাও জানতে চাই। এমপিদের জানি আমরা 8,000 10,000 গুণ বেশি প্রথমবারের এমপির পরে পরের বার এমপি ছিলেন। আপনার দিকে অভিযোগের আঙ্গুল আসতে পারে, সেই আলাপে না গিয়ে সিপিডি আজকে একটা কথা বলেছে, সেটা নিয়ে একটু ছোট করে আলাপ করতে চাই। নিত্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। সিপিডি বলছে এদেশে ধনীদের চালের চেয়ে গরিবের চালের দাম বেশি বেড়েছে। গত 5.5 বছরে মোটা চালের দাম বেড়েছে 30%। 2019 সালের জানুয়ারি মাসে যে মোটা চালের দাম ছিল কেজি প্রতি 40 টাকা, গত মে মাসে তা বিক্রি হয়েছে 52 টাকায়। একই সময় অপেক্ষাকৃত বেশি মূল্যের মিনিকেট ও পাইজাম চালের দাম বেড়েছে যথাক্রমে 17 ও 18%। এই দুটি চাল এখন কেজি প্রতি বিক্রি হচ্ছে 68 ও 55 টাকায়। সিপিডি তাদের সংবাদ সম্মেলনে আজকে আরও বলেছে যে 2019 সালের জানুয়ারি মাসের তুলনায় 2024 সালের মে মাসে কয়েকটি নিত্যপণ্যের দাম কত বাড়লো সেটা তারা তুলে ধরেছে। তারা বলেছে যে মসুরের ডালের দাম 95% বেড়েছে। 2019 সালে জানুয়ারি মাসে 1 কেজি মসুরের ডালের বড় দানা দাম ছিল 55 টাকা, সেটি বিক্রি হচ্ছে এখন 108 টাকায়। প্যাকেটজাত আটার দাম কেজি প্রতি 54% বেড়ে 53 টাকা হয়েছে। খোলা সয়াবিনের দাম লিটার প্রতি 84% বেড়ে 150 টাকা হয়েছে। একই সময় পাম তেলের দাম বেড়েছে 106%। এখন পাম তেলের দাম লিটার প্রতি 130 টাকা।
তারা বলছে যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর চেয়ে বাংলাদেশে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে। গত 5.5 বছরে এর দাম 152% বেড়েছে। শাহাদাব আকবর চৌধুরী, নিত্যপণ্য এখন কি সত্যিই তাহলে বিলাসী পণ্য কিনা 1 মিনিটে বলবেন, একটু বেশি সময় দিব না প্লিজ, তারপর আপনার 1 মিনিট। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, কোনো সন্দেহ নেই। আমি বললেও সেটা সত্য, না বললেও সেটা যে সত্য সে সবাই জানে। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। আপনি যেইগুলোর নাম বললেন, সিবিডি যেটা বলেছে, আপনার আটা, গম বিদেশ থেকে আমদানি করতে হয়, তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, যেগুলো চাল ছাড়া, ডাল, মসুরির ডাল, সেটারও বাংলাদেশের প্রোডাকশন হচ্ছে, বিদেশ থেকে আমাকে আমদানি করতে শাহাদাব আকবর চৌধুরী, আমরা তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ। হ্যাঁ বলেন। আমরা তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ না, আমরা খাদ্য জানতে হবে। ডাল কিন্তু আপনার বিদেশ থেকে আমদানি হচ্ছে, সব ডাল আমার এখানে কিন্তু যা আমার ডিমান্ড সেই অনুযায়ী প্রোডাকশন হচ্ছে না। আমি চালের জায়গায় আসতেছি, তো তেলেরটা যেটা বলো, তেলও বিদেশ থেকে আসছে। তো সুতরাং বাইরে যে দাম বাড়ায়, ডলার ফ্লাকচুয়েশনের কারণে, টাকার অবমূল্যায়ন হলে সব কিছু মিলে দাম বাড়তে পারে। তবে সরকারের দায়িত্ব আছে যেটা যাতে আমার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। আর চালের দাম যেটা বেড়েছে, আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি চালের দামটা আরও কমিয়ে আনা সম্ভব। তবে সেইটা সরকার সচেষ্ট আছে এবং উৎপাদন তো বেড়েছে, দেশে উৎপাদন যেমন বেড়েছে, দেশের চাহিদাও বেড়েছে সেই কারণে, এবং অনেকে আছে যার কারণে একটু জি। সময় শেষ। নীলোফার চৌধুরী মনি, 1 মিনিট। দেখেন, চালের দাম সরকার কি করে, সবচেয়ে যেটা আপনি বলেই দিয়েছেন যে মোটা চালের দাম সবচেয়ে বেশি বেড়েছে। সরকার 10 টাকা বাড়ায়, মানুষ তো মানে বিবেক থাকে, 10 টাকা বাড়ায় 2 টাকা কমায় দেয়, 1.5 টাকা কমায় দেয়, তাহলে তার চালের দাম তো কমিয়েছি, দ্রব্যমূল্যের দাম তো কমিয়েছি। এই যে এখন আমরা টানা প্রায় 200 টাকা, 180, 90 বা 75 টাকার নিচে না, হোলসেলেও আমরা সোয়াবিন খাচ্ছি। তো সরকার কোথায় কমালো? হ্যাঁ, 210ও হয়েছিল, 210 হয়েতে আপনার 2 টাকা 5 টাকা কমিয়ে একদম আমরা যখন 130 টাকায় খেতাম 2 বছর আগে, 130 টাকা থেকে এখন কিন্তু একটা জায়গায় এসে থেমে গেছে 200 টাকা বা 180 টাকা, 190 টাকা, মানে বাড়লেও 10 টাকা 20 টাকা। এইটা তো কোনো হতে পারে না। আজকের অবস্থায় 46% মানুষ চিকিৎসা ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছে, 40% মানুষ ঋণ করে খাচ্ছে। এই যে ঋণ করে মানুষগুলো খাচ্ছে, আজ থেকে 2 মাস পরে কি করবে? এই যে তারা বাজেট করে 8 লক্ষ কোটি টাকা, 1000 কোটি টাকা। নীলোফার চৌধুরী মনি, একটু সময় নেই। শাহাদাব আকবর চৌধুরী একদম 5 সেকেন্ডে শেষ কোনো কথা বললে, অলরেডি অনুষ্ঠানের সময় শেষ। জি, কোনো মন্তব্য করতে চান, যে কোনো মন্তব্য দিয়ে শেষ করতে পারেন। দেখুন, আমি সেটা আবারও বলতে চাই যে বাজারের যে কোনো জিনিস অসুখ বা যেই সমস্ত জিনিস নিয়ে ব্যাপার নিয়ে আমাদের আলোচনা হয়েছে, সেই প্রত্যেকটা আলোচনার ব্যাপারে সমাজের প্রতিটা শ্রেণী দায়িত্ব আছে। সেই দায়িত্ব যদি সবাই পালন করে, তাহলে এই সমাজটাকে আমরা আরো অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারবো। জি, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, রাজনীতির আলাপ চলতেই থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে। রাজনীতির সাথেই থাকুন।